Hey guys, this is Namzil and today's video is going to be super helpful. In this video, I am going to talk about how you can solve IELTS true false not given question types. So let's start the video. So এটা হচ্ছে ক্যামব্রিজ 16 এর রিডিং মডিউলের টেস্ট 1। এখানে ফার্স্ট প্যাসেজের হেডিংটা দেওয়া আছে এবং এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে 20 মিনিট টাইম থাকে। 20 মিনিট টাইমের মধ্যে এটা করার ট্রাই করতে বলা হয়েছে, কারণ এখানে 3টা প্যাসেজ থাকে এবং 1 ঘন্টা সময় থাকে। সো তারা বলতেছে যে আমরা ইস প্যাসেজের জন্য 20 মিনিটের টাইম লাগাই, তার বেশি যেন না লাগাই, তাহলে পরেরগুলোতে আমাদের টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হতে পারে। বাট আমি যদি পার্সোনালি বলি তাহলে বলবো যে আপনারা এখানে এটা 17 মিনিটের মধ্যে করে ট্রাই করেন, কারণ এটা তুলনামূলক ইজি হয় বাকি দুইটার থেকে। এখানে প্যাসেজ দেওয়া আছে এবং এখানে আপনার হচ্ছে কোয়েশ্চেন্স দেওয়া আছে। সো আমি প্রথমে কোয়েশ্চেনগুলা পড়বো এবং কিওয়ার্ড মার্ক করব। সো এখন আমি প্রশ্নগুলো পড়তেছি এবং কিওয়ার্ড মার্ক করতেছি, যাতে আমি এই কিওয়ার্ডগুলো ইউজ করে আমার প্যাসেজ থেকে আমার উত্তরটা বের করতে পারি। সো আপনারাও ট্রাই করবেন। প্রথমে ট্রু ফলসের ক্ষেত্রে প্রথমে কোয়েশ্চেন্সগুলো পড়ার এবং তারপরে আনসারগুলো ফাইন্ড আউট করার। আর প্রথম প্যাসেজে যদি আপনাদের প্রথমে লিস্ট অফ হেডিং থাকে তাহলে সেই ক্ষেত্রে ট্রাই করবেন যে ট্রু ফলসটা বাদ দিয়ে আগে লিস্ট অফ হেডিং করার, কারণ আপনারা যতক্ষণ লিস্ট অফ হেডিং করবেন ততক্ষণে আপনাদের পুরো প্যাসেজটা পড়তে হবে। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে 90% টাইমেই আপনার ট্রু ফলসের আনসারগুলো আপনি প্যাসেজের মধ্যে পড়ে ফেলান। সো এই কারণে আপনাদের তখন হচ্ছে ট্রু ফলসের জন্য আলাদা করে কোনো টাইম রাখা লাগে না। আমরা যখন রিডিং প্যাসেজগুলো পড়ি বা রিডিং প্যাসেজের প্রশ্নগুলো পড়ি তখন অনেক সময় দেখা যায় যে অনেক কঠিন কঠিন কিছু নাম দেওয়া থাকে। সো আমরা যখন এগুলো পড়বো ট্রাই করব নামগুলোকে এক্স বা ওয়াই দিয়ে সম্বোধন করার, যাতে এখানে আমরা আমাদের টাইমটা বাঁচাইতে পারি। কারণ আপনি যদি অত বড় বড় নামগুলো উচ্চারণ করতে যান, বানানগুলো অত ভালোভাবে দেখতে যান, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার 1-2 মিনিট শুধু বানানটা পড়তেই লেগে যাচ্ছে। সো ট্রাই করবেন যে বানানগুলার প্রথম লেটারটা মনে রাখার অথবা এক্স বা ওয়াই দিয়ে সম্বোধন করার, জাস্ট প্যাসেজে কি বলছে এটা বোঝার জন্য। আমি এখানে প্রশ্নগুলো পড়ে কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করে ফেলেছি। এখন আমি প্যাসেজটা পড়বো এবং প্যাসেজ থেকে কিওয়ার্ডগুলো খুঁজে বের করার ট্রাই করবো। সো এই ক্ষেত্রে আপনারা প্যাসেজটা খুব মন দিয়ে না পড়ে ট্রাই করেন উপরে স্কিমিং করার, এবং যেখানে আপনি আপনার কিওয়ার্ডটা পাবেন সেখান থেকে প্যাসেজটা একটু গুরুত্ব দিয়ে পড়ার ট্রাই করেন, কারণ আপনার যেহেতু কিওয়ার্ড পেয়েছেন উত্তরটা সেখানে আছে। সো প্রথম দিক থেকে স্কিমিং করে পড়ে আসেন, অল্প অল্প মনোযোগ দিয়ে পড়ে আসেন এবং যেখানে কিওয়ার্ড পাবেন সেখানে একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝে বুঝে পড়ার ট্রাই করেন। এতে আপনার কিছুটা সময় বাঁচাইতে পারবেন। সো রিডিং ভালো করার ফার্স্ট রুল হচ্ছে নিজে নিজে কিছু অ্যাজিউম না করা। আপনার প্যাসেজে যা বলেছে আপনি শুধু সেটুকুই জানেন এবং তার ভিত্তিতে আপনার আনসারগুলো করা লাগবে। সো আমরা ফার্স্ট এখানে দেখাইছিলাম যে কিওয়ার্ড ফাইন্ড আউট করা, এবং কিওয়ার্ড আমরা আপনাদেরকে দেখাইছিলাম প্রথমে এখানে কিওয়ার্ড ফাইন্ড আউট করছি আমরা কিছু, এবং সেই কিওয়ার্ডগুলো আমরা এখানে খুঁজতে হবে। সো আমি এখানে সবগুলো আনসার বের করে ফেলেছি এবং আমি আনসারগুলো কেন করেছি সেইগুলো আপনাদেরকে এখন দেখানোর ট্রাই করব। সো আমরা ফার্স্টে 1 নম্বরে কি কিওয়ার্ড ফাইন্ড আউট করেছিলাম, ভ্যারিয়াস হেলথ প্রবলেম, বিল্ড আপ অফ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন। সো আমরা এটা ফলস দিছি, কেন দিছি আমরা এখানে দেখব। সো আমরা এখানে প্রথমে এখান থেকে পড়া শুরু করছি এবং আমরা জাস্ট স্ক্যামিং অ্যান্ড স্ক্যানিং টেকনিক ফলো করছিলাম, যেখানে আমরা জাস্ট উপর পড়ার ট্রাই করছি এবং যেখানে আমরা আমাদের কিওয়ার্ড পেয়েছি সেখান থেকে আমরা ভালোভাবে পড়া শুরু করছি একটু ফোকাসের সাথে। সো আপনারাও এটা ফলো করতে পারেন। যেমন আমরা এখান থেকে এটুকু কিন্তু খুব ভালোভাবে পড়িনি, কিন্তু আমরা যখন এখানে দেখছি যে না আমাদের কিওয়ার্ড ম্যাচ করেছে, যেমন এই যে ফ্যাট আন্ডার নিথ দেয়ার স্কিন। সো আমরা যখন এটা পেয়েছি তখন আমরা এখান থেকে জিনিসটা ভালোভাবে পড়ার ট্রাই করছি। সো এখান থেকে পড়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলেছে যে আমাদের কিওয়ার্ড ছিল যে তাদের স্কিনের নিচে, মানে পোলার বিয়ারদের স্কিনের নিচে যেই ফ্যাট থাকে সেটা কি তাদের স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতির কারণ নাকি। সো আমাদের এখানে বলেছে যে মানুষের জন্য অতিরিক্ত চর্বি ক্ষতির কারণ হতে পারে, কিন্তু এটা পোলার বিয়ারদের জন্য কাজ করে না। সো এখানে আমাদের এখানে যেটা বলেছিল সেটার সাথে আমাদের প্যাসেজের স্টেটমেন্ট মিলতেছে না, যার কারণে আমরা এখানে ফলস দিছি। সো আপনারা এইভাবে ফাইন্ড আউট করার ট্রাই করবেন। এই যে এখানে দেওয়া আছে পোলার বিয়ার এক্সপিরিয়েন্স নো সাচ কনসিকুয়েন্সেস, মানে পোলার বিয়ার এরকম কোনো কনসিকুয়েন্সেস ফেস করে না। কনসিকুয়েন্সেসগুলো কী কী ছিল, এখানে ছিল ডায়াবেটিস অ্যান্ড হার্ট ডিজিজ, মানে মানুষ যেগুলো অতিরিক্ত চর্বির কারণে করে সেইগুলা আমাদের হচ্ছে পোলার বিয়াররা এক্সপিরিয়েন্স করে না। সো এই কারণে আমরা এখানে ফলস দিছি। দ্বিতীয় নম্বরে কী ছিল, এখানে একজনের নাম বলেছে এবং তার কলিগদের কথা বলেছে, নাম হচ্ছে লিউ অ্যান্ড হিজ কলিগস কম্পেয়ার ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্স। মানে এখানে একজন বিজ্ঞানী ছিল এবং তার কলিগরা মিলে কম্পেয়ার করার ট্রাই করছে ডিফারেন্ট পোলার বিয়ারদের মধ্যে। সো এটা আমি
কোথায় পেয়েছি, এই যে পরের প্যাসেজেই দেখেন দেওয়া আছে, এই যে এখানে পুরো নাম দিয়েছে কিন্তু আমাদের প্রশ্ন ছিল শুধু শর্ট নাম। সো এটা প্রশ্ন আসতে পারে, আপনারা একটু খেয়াল রাখবেন। অ্যান্ড তার কলিগদের কথা বলেছে, দে কম্পেয়ার দ্য জেনেটিক স্ট্রাকচার অফ পোলার বিয়ার্স, মানে তারা পোলার বিয়ারের জেনেটিক স্ট্রাকচার কম্পেয়ার করেছিল, কিন্তু উইথ দ্যাট দেয়ার ক্লোজেস্ট রিলেটিভস ফ্রম ওয়ার্মার ক্লাইমেট দ্য ব্রাউন বিয়ার্স। কিন্তু আমাদের এখানে দেখেন সব করে কিওয়ার্ড মিললো, একটা কিওয়ার্ড মিলতেছে না। এখানে লিউ আছে, হিজ কালিগস আছে, কম্পেয়ারের কথা বলা হয়েছে, ডিফারেন্ট গ্রুপসের কথা বলা হয়েছে, যেগুলো এখানে আছে লিউ আছে, কালিগস আছে, কম্পেয়ারের কথা বলা হয়েছে, কিন্তু এখানে যে জিনিসটা মিলতেছে না সেটা হচ্ছে পোলার বিয়ারদের মধ্যে কম্পেয়ার করা হয়েছে, কিন্তু এখানে বলা হয়েছে যে তাদের ক্লোজেস্ট রিলেটিভস, পোলার বিয়ার না কিন্তু তাদের ক্লোজেস্ট রিলেটিভস ব্রাউন বিয়ার্স। কিন্তু আমাদের এখানে তো বলেছিল পোলার বিয়ারের কথা, সেই জন্য আমরা এখানে ফলস দিছি, কারণ আমাদের স্টেটমেন্ট মিলতেছে না। এরপরে কি আছে, লিউ অ্যান্ড কালিগস ওয়ার ফার্স্ট রিসার্চার্স টু কম্পেয়ার পোলার বিয়ার্স অ্যান্ড ব্রাউন বিয়ার্স জেনেটিক্যালি। সো আমরা যখন ট্রু ফলস নট গিভেন করি তখন ট্রু অ্যান্ড ফলস ফাইন্ড আউট করা ইজি, কিন্তু নট গিভেন আনসারটা বের করা একটু ডিফিকাল্ট। কারণ আপনার নট গিভেন মানে কি, যে আপনার প্যাসেজে জিনিসটা বলা নেই। সো যে জিনিসটা বলা নেই সেটা আপনি কীভাবে খুঁজে পাবেন, সেটা খুঁজে পাওয়ার খুব ইজি ওয়ে হচ্ছে তারপরে কি আছে সেটা ফাইন্ড আউট করা। এবং আপনি এর আগে যেটা করেছেন, যেমন এখানে আমাদের নট গিভেন আছে 3 নম্বরে, সো আমি 2-এ যা পড়েছি তারপরের থেকে 4-এর আগ পর্যন্ত যদি 3 নাম্বার স্টেটমেন্টটা কোথাও না থাকে তাহলে আমরা ধরে নিব যে এটা নট গিভেন। সো আসেন আমরা একটু দেখার ট্রাই করি। সো আমরা এটা পেয়েছি এই জায়গায়, এবং আমরা তারপরে এইটা পড়া শুরু করছি, করার পরে আমরা 4 নাম্বারটার দিকে আসি। 4 নম্বরে পোলার বিয়ারের কথা বলা হয়েছে, কন্ট্রোলের কথা বলা হয়েছে, ব্যাড কোলেস্টেরলের কথা বলা হয়েছে, জেনেটিক মিনসের কথা বলা হয়েছে। সো এই কিওয়ার্ডগুলো আমরা এখন ফাইন্ড আউট করার ট্রাই করবো। এই যে এখানে পোলার বিয়ারের কথা বলা হয়েছে, এখানে হচ্ছে একটা জিনের কথা বলা হয়েছে যেটা APOB জিন, হুইচ রিডিউস লেভেলস অফ লো ডেন্সিটি লিপোপ্রোটিন এ ফর্ম অফ ব্যাড কোলেস্ট্রল, এই যে এখানে ব্যাড কোলেস্ট্রলের কথা বলা হয়েছে। সো এখান থেকে এইটুকুর মধ্যে কিন্তু এই যে এই জিনিসটা কোথাও বলা নেই যে তারাই ফার্স্ট রিসার্চার ছিল। সো যার কারণে আমরা এখানে দিচ্ছি নট গিভেন। এবং যেহেতু আমরা পরের এটা পাইছি, এই যে এখানে প্যাসেজে এই যে ব্যাড কোলেস্ট্রলের কথা বলা হয়েছে, রিডিউসের কথা বলা হয়েছে, একটা জিনের কথা বলা হয়েছে, পোলার বিয়ারের কথা বলা হয়েছে, যেহেতু আমাদের সবগুলা কিওয়ার্ড ম্যাচ করতেছে সেই জন্য আমরা এখানে ট্রু দিছি। সো এর পরেরটা আসে হচ্ছে ফিমেল পোলার বিয়ার আর অ্যাবল টু সার্ভাইভ ফর অ্যাবাউট 6 মান্থস উইদাউট ফুড। সো আমাদের এখন প্রথমে এই কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করতে হবে। সো আমরা এখানে এটা শেষ করছি এবং আমরা এর পরের থেকে পড়া শুরু করবো। পড়া শুরু করলে আমরা এই যে 3 নম্বর প্যারাগ্রাফে এসে দেখতে পারবো ফিমেল পোলার বিয়ারের কথা বলা হয়েছে। সো আমরা এখান থেকে একটু ভালো করে পড়া ট্রাই করবো, এবং তারপরে পড়তে পড়তে আমরা এই যে এই লাইনে এসে 6 মান্থের কথা পেয়েছি, 6 মান্থ অফ ফাস্টিং। সো ফাস্টিং মানে মূলত রোজা বোঝায়, এবং এখানে ফাস্টিং কথাটা ব্যবহার করা হয়েছে উইদাউট ফুডে সার্ভাইভ করছে, এই কারণে এখানে ফাস্টিংয়ের কথা বলা হয়েছে। সো এটা আমরা এই যে এখানে পেয়েছি 6 মান্থ অফ ফাস্টিং, সো যার কারণে আমরা এখানে ট্রু দিছি। এরপরে আসে হচ্ছে 6 নাম্বার, it was found that bones of female polar bears were very weak when they came out of their dens of spring in spring. So এটা আমরা কোথায় পেয়েছি, এটা দেখেন এক লাইন পরে এখানে দেওয়া আছে, despite this their bones remain strong and dense. সো এখানে পুরো উল্টো কথা বলতেছে, দেখেন তারা বলতেছে যে তাদের বোনস দুর্বল হয়ে যায় তারা যখন হচ্ছে 6 মাস পরে যখন তারা বাইরে আসে, কিন্তু এখানে আমাদের সম্পূর্ণ উল্টো কথা বলতেছে, স্ট্রং অ্যান্ড ডেন্স বজায় থাকে তাদের বোন। সো এখানে যেই কারণে আমরা এখানে ফলস দিচ্ছি, কারণ স্টেটমেন্টের সাথে মিলতেছে না। 7 নাম্বার দেখি, পোলার বিয়ার্স মেকানিজম ফর ইনক্রিজিং বোন ডেন্সিটি কুড অলসো বি ইউজড বাই পিপল ওয়ান ডে। সো এইটা আমরা এখানে শেষ করার পরে আমরা এখান থেকে পড়া শুরু করছি, এবং এখানে এসে আমরা বোন ডেন্সিটি নিয়ে কথা পাইছি। সো এই কারণে আমরা হচ্ছে পরের জিনিসগুলো একটু ভালো করে লক্ষ্য করার ট্রাই করবো। সো এখানে পড়তে পড়তে আমরা যখন এই লাইন আসলাম তখন আমরা এখানে মেকানিজম পাইতেছি এবং বোন রিমডেলিং এর কথা পাইতেছি। সো বোন রিমডেলিং আপনাকে এখানে বোঝাচ্ছে হচ্ছে বোন ডেন্সিটির কথাই। সো আপনার এটা নিয়ে কনফিউজ হবেন না, কারণ এটা সিনোনিম বোঝাইতেছে আর কি, মানে এটা দিয়ে আপনাকে এটা মিন করছে তারা। সো এখানে আমরা পোলার বিয়ারের কথা পাইতেছি, এবং এখানে এই লাইনটা যদি আপনি একটু ভালো করে পড়েন তাহলে এখানে দেখতে পারবেন ক্যান বি আন্ডারস্টুড ম্যানি বেডরিডেন হিউম্যানস অ্যান্ড ইভেন অ্যাস্ট্রোনট কুড পটেনশিয়ালি বেনিফিট। মানে শয্যাশায়ী মানুষ এবং যারা অ্যাস্ট্রোনট আছে তারাও এই বিষয়টা নিয়ে বেনিফিট পাবে। কোন বিষয়টা নিয়ে, এই যে পোলার বিয়ার্স মেকানিজম ফর ইনক্রিজিং বোন ডেন্সিটি কুড অলসো বি ইউজড বাই পিপল ওয়ান ডে। সো যারা শয্যাশায়ী ব্যক্তি আছে যাদের হচ্ছে আপনার হাড়ের দৃঢ়তা কমে গেছে, বা যেসব অ্যাস্ট্রোনট আছে যারা দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে তাদের বোনের ডেন্সিটি কমে গেছে, তাদের যদি এমন মেকানিজম থাকার ব্যবস্থা করা হতো তাহলে তারা এই জিনিসগুলো মোকাবেলা করতে পারতো, এবং যেটা একদিন হয়তো সম্ভব। তো সেই কারণে এখানে এই স্টেটমেন্টের সাথে এটা মিলে যাইতেছে, যার কারণে আপনারা এখানে ট্রু দিছি। সো এই জিনিসগুলো একটু ট্রাই করবেন আপনারা নিজেদের ক্ষেত্রে, যে সিনোনিম জানতে হবে, দ্বিতীয়ত নিজে নিজে কিছু অ্যাজিউম করা যাবে না, যেটা আপনার প্যাসেজে আছে শুধু সেইটার উপরে লক্ষ্য করে সেটা দিয়েই আপনাকে এই জিনিসগুলো প্রুভ করতে হবে। সো এই তো ছিল হচ্ছে ট্রু ফলস।
সো আমি এখানে ট্রু ফলসের একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার ট্রাই করছি A to Z। আমি নিজে যেগুলো জানি আমি চেষ্টা করছি যে প্রপারলি সেগুলো আপনাদেরকে জানানোর, এবং আমি পার্সোনালি যে টেকনিকগুলো ফলো করছি স্পেশালি ট্রু ফলসের জন্য সেগুলো আমি এখানে সম্পূর্ণভাবে এক্সপ্লেন করার ট্রাই করছি। সো আমি চাচ্ছি যে রিডিংয়ের প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য এইভাবে স্পেসিফিক্যালি আলাদা আলাদা ভিডিও বানাইতে, কারণ আমি পার্সোনালি মনে করি রিডিং অনেক বেশি কঠিন এবং আমার কাছে এটা অনেক বেশি হার্ড লাগে। সো আমি চাচ্ছি যে এইগুলা প্রত্যেকটা আলাদা আলাদা করে প্রপারলি আপনাদেরকে শিখাইতে, আমি যেগুলো জানি আর কি। অ্যান্ড আমি মনে করছি যে নেক্সট যে ভিডিওটা আসবে ওইটা হচ্ছে মিনি ব্লগ টাইপের কিছু বানাইতে, কারণ আমি রিসেন্টলি মক দিয়ে স্টার্ট করছি। সো আমি চাচ্ছি যে আইএলস এর মক নিয়ে একটা মিনি ব্লগ টাইপের কিছু বানাইতে, কারণ আমি ইউটিউবে এমন কিছু দেখি নাই এই পর্যন্ত যে মকের কোনো আলাদা স্পেসিফিক ভাবে ভিডিও। সো আমি চাচ্ছি যে এই ধরনের কিছু একটা করতে, যাতে যারা আইএলস এর প্রিপারেশন নেওয়া শুরু করছে তাদের জন্য এটা যাতে হেল্পফুল হয়, কারণ অনেকেই দেখা যাচ্ছে প্রিপারেশন নিচ্ছে বাট তারা বুঝতে পারতেছে না যে কোথায় মক দিলে ভালো হবে অথবা কোন জায়গা থেকে প্রিপারেশনটা যাচাই করলে ভালো হবে। সো এটার জন্য আমি মনে করেছি যে একটা মিনি ব্লগ টাইপের কিছু একটা বানাবো, এবং তার সাথে যারা নতুন নতুন মক দেওয়া স্টার্ট করছে তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সটাও যাতে তারা শেয়ার করতে পারে সেই রকমের কিছু একটা করার ইচ্ছা আছে। সো আই হোপ আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। সো নেক্সট ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার যা খুশি করতে পারেন। সো গুড বাই গাইজ।